ওকে, আমরা লাস্ট দিন হচ্ছে যে পিরিয়ডিক টেবিলের স্ট্রাকচার পর্যন্ত পড়ছিলাম, তাই না? বা কিভাবে হয়, কার উৎপত্তি কিভাবে হয়েছে, কোন এলিমেন্টগুলো কোন ধরনের প্রপার্টি শো করে, বা হচ্ছে কোন গ্রুপে কোন কোন এলিমেন্টগুলো থাকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, বা একটা হিস্ট্রিক্যাল একটা অ্যানালাইসিস বা আমরা একটা আলোচনা করছিলাম। আজকে আমরা পড়ব স্ট্রাকচার অফ অ্যাটম। স্ট্রাকচার অফ অ্যাটম কি রকম জিনিস এটা স্যার? এটা আমরা যদি একটু চিন্তা করি, স্ট্রাকচার, এখানে হচ্ছে একটা রুম আছে, এই রুমটা কিন্তু একটা অর্গানাইজ হয়ে আছে, এখানে বোর্ড আছে, এখানে টিভি সেট করা আছে, উপরে লাইট আছে, এখানে চেয়ারগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। ঠিক তেমনি একটা অ্যাটমের ভিতরে যে পদার্থগুলো থাকবে সেইগুলো একটা অর্গানাইজ হতে থাকবে। কিরকম থাকবে? কেউ মাঝখানে থাকবে, কেউ সাইডে কক্ষপথে থাকবে, এরকম ভাবে। তো আমরা নরমালি জানি একটা অ্যাটমের স্ট্রাকচারে আমার তিন ধরনের পদার্থ থাকে, তিন ধরনের কণা থাকে, পার্টিকেল থাকে। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে ইলেকট্রন। এখন স্ট্রাকচারটা কিভাবে হয় স্যার? স্ট্রাকচারটা হয়, আমরা যদি এরকম ভাবে যদি গোল করে আঁকি দুটো, তো এটাকে বলা হয় নিউক্লিয়াস। মাঝে যেটা থাকে এটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। মানে একটা অ্যাটমের ভিতরে যতগুলা প্রোটন থাকবে বা যতগুলা নিউট্রন থাকবে সেগুলা কোথায় থাকবে? ওই নিউক্লিয়াসের ভিতরে থাকবে। এবং এই নিউক্লিয়াসের ভিতরে যতটুকু থাকবে সেটাকেই বলা হয় তার অ্যাটমিক মাস। তার মানে আমরা বলতে পারি, কতদিন মনে করছিলাম, প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার এই দুটো মিলে যা পাবো সেটাই হচ্ছে অ্যাটমিক মাস, অ্যাটমিক ওয়েট। ঠিক আছে? এখন তাহলে স্যার আরেকটা পার্টিকেল আছে ইলেকট্রন, সেটা কোথায় থাকে স্যার? ইলেকট্রনটা থাকে হচ্ছে এই বাইরে যে শক্তি স্তর বলা হয়, কক্ষপথ বলা হয়, এখন আমরা কি বলবো? শেল। আমরা কি বলবো? শেল। ঠিক আছে? যেহেতু নতুন নতুন মনে হচ্ছে, পরিচয় হবে পরে। আচ্ছা, তো এইখানে থাকে হচ্ছে ইলেকট্রন। এবং ইলেকট্রনগুলো আমরা জানি কি ঘুরে, তাই না? ঘুরে না? ঘুরতে 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 তো আমরা যদি এখানে যদি 30 সেকেন্ড ঘুরি, ঘুরে দাঁড়াইতে গেলে দেখা যাবে পড়ে যাবো, না হলে আরেকদিকে ছুটে চলে যাবো। ওই কিভাবে ওই স্ট্রাকচার বা ওই শেলের ভিতরে থাকে সবসময় জন্য। কিরকম ভাবে থাকে স্যার? আকর্ষণ, অ্যাট্রাকশন ফোর্স। আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে যে এখানে প্রোটন আছে, এই প্রোটন কি পজিটিভ চার্জ যুক্ত। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। আর এই যে ইলেকট্রন বাইরে, এই ইলেকট্রন হচ্ছে নরমালি কিন্তু আমরা বলে দিচ্ছি নেগেটিভ চার্জ। এই পজিটিভ নেগেটিভ যে আকর্ষণ করে বা অ্যাট্রাকশন ফোর্স বলে, এটাকে আবার যখন ঘুরে তখন এখানে আরেকটা ফোর্স উৎপত্তি হয়, সেন্ট্রিফুগাল ফোর্স। ঠিক আছে? নামটা বাংলায় অন্যভাবে শুনে থাকতে পারে। তো সেন্ট্রিফুগাল ফোর্স, এই কারণে কিন্তু এই ইলেকট্রনগুলা এই জায়গাটায় স্টেবল থাকে আর কি। ক্লিয়ার? তো এটা হচ্ছে একটা স্ট্রাকচার, এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, যার কারণে একটু এরকম দেখা যেতে পারে। ঠিক আছে? তো এটাকে যদি আমরা 2 ডাইমেনশনাল চিন্তা করি তাহলে যে এরকম ভাবে দেখতে পারি। ঠিক আছে? এগুলো হচ্ছে কক্ষপথ বা শেল, এটা হচ্ছে ইলেকট্রন, এই হলুদগুলা, আর এর মধ্যে হয়তো প্রোটন নিউট্রন আছে, প্রোটন এবং নিউট্রন। ওকে, এখন আমরা একটু নেক্সট স্লাইডে যাই। এরপর চলে আসি আমরা ব্যালেন্স ইলেকট্রন। ব্যালেন্স ইলেকট্রন কি জিনিস স্যার? তার আগে আমরা একটু চিন্তা করি ব্যালেন্স কি জিনিস। বাংলায় যোজন, পরিচিত না আমরা এগুলো যোজনীর সাথে? তো যোজনীটা কি, সংজ্ঞা কি, কেউ একটু বলতে পারবে? লাস্ট সেলে যেটার মাধ্যমে যতগুলো ইলেকট্রন থাকে যা শেয়ার বা দেওয়ার মাধ্যমে বন্ধন করবে। ওকে, গুড, আই অ্যাকসেপ্ট। আর কিছু যতগুলো সর্বশেষ না, এটা তারপরে মোটি ইলেকট্রন আর কেউ? বিজোড় ইলেকট্রন, এই ইলেকট্রন। ওকে, আমি অ্যাকসেপ্ট করলাম। তারপর এইগুলো টোটাল ব্যালেন্সের ডেফিনিশন আছে 3টা। ব্যালেন্সের ডেফিনিশন আছে কয়টা? 3টা। ঠিক সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের দিকে পড়া। আচ্ছা, তো আমি তোমারটা আসি। বলছে কি লাস্ট শেলে যতগুলা ইলেকট্রন থাকে তার ভিতরে যে কটা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে, সেটা শেয়ারের মাধ্যমে হতে পারে, সেটা ট্যাগের মাধ্যমে হতে পারে, গ্রহণও করতে পারে। অর্থাৎ শেয়ার্ড অর ডোনেটেড অর রিসিভড ইলেকট্রন,
যতগুলো থাকবে সেটাকে তার ব্যালেন্স নাম্বার বলা হয় একটা। সেকেন্ড সারপ্রাইজ বাইরের লাস্ট শেলে যতগুলা বা লাস্ট অরবিটাল নট শেল তখন অরবিটাল বলতে হবে, লাস্ট অরবিটালে যতগুলা বিজোড় ইলেকট্রন থাকবে সেগুলোকে বলা হবে তার কি যোজনী আর ব্যালেন্সিং। আরেকটা কি স্যার, আরেকটা হচ্ছে ওই যে মাঝে অর্ধেক বলে থেমে গেল বললো না, সেটা লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা যদি 4 এর কম হয় তাহলে সেটাই তার যোজনী নাম্বার, যদি 4 এর বেশি হয় বা 4 হয় তাহলে 8 থেকে অষ্টক পূরণ করতে আর যতগুলো লাগবে তার না 8 মাইনাস কতগুলো যা হবে সেটা তার যোজনী। মনে থাকবে? আচ্ছা যদি মনে থাকে তাহলে ব্যালেন্সি আর ভ্যালেন্সি ইলেকট্রন এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে স্যার লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলাই হচ্ছে তার ব্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? দুইটা থাকলে 2 তার ব্যালেন্স, 5টা থাকলে তার ব্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5 কিন্তু ব্যালেন্স হচ্ছে 3, 8 মাইনাস 5 3। এটা তো ডিফারেন্স বোঝা গেছে? তো এটা নরমালি হচ্ছে এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে গ্রুপ নাম্বার অনুযায়ী, গ্রুপ নাম্বার থেকে আমরা পেয়ে যেতে পারি যে গ্রুপ নাম্বার 1 আমি এখান থেকে বুঝতে পারি যে তার হচ্ছে একটা মাত্র ইলেকট্রন আছে লাস্ট শেলে, যা ব্যালেন্স নাম্বার ব্যালেন্স ইলেকট্রন 2 তা বলতে পারি যে সেকে 2 নাম্বার বলা হয়েছে। একই রকম ভাবে আমরা এরকম ভাবে আস্তে 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 ধাপে ধাপে উপর দিকে যেতে পারি। ওকে, এখন আমরা চলে যাই নেক্সট স্লাইডে। ক্যাটায়ন এন্ড অ্যানায়ন ফর্মেশন। তো আমরা তো একটু জানি যে যখন একটা অ্যাটমের লাস্ট শেল, আচ্ছা আমরা জাস্ট একটু চিন্তা করি, যখন 8টা পূর্ণ থাকে লাস্ট শেল, তাই না? তখন আমরা সেটাকে স্টেবল বলতেছি বা স্থায়ী বলতেছি। অর্থাৎ ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য অনেক সময় অনেক ইলেকট্রন অনেক অ্যাটম ইলেকট্রন ডোনেট করে, আবার অনেকে রিসিভ করে, অনেকে শেয়ারের ব্যাপারটা অনেক আলাদা। তো কারা সাধারণত হচ্ছে ডোনেট করে? যাদের বেশি আছে। আমার পকেটে যদি টাকা না থাকে আমি কি পকেটে 2 টাকা দিতে পারবো? পারবো। আবার আমার পকেটে যদি কম টাকা থাকে আমি চেষ্টা করবো 2 টাকা নিয়ে একটা লেভেল করার জন্য, তাই না? সিমিলারলি যখন একটা অ্যাটম, এই অ্যাটমের মাত্র একটা ইলেকট্রন বেশি আছে বা একটা শেলে লাস্ট শেলে একটা মাত্র ইলেকট্রন আছে, সে এটাকে যদি ডোনেট করে দেয় তখন তার লাস্ট শেলটা থাকতেছে না, সো এই শেলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। হওয়ার ফলে যেটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে তার লাস্ট শেল। তখন এই শেল এই শেলে কয়টা ইলেকট্রন আছে? 8টা। তখন এই 8টা যখন থাকে লাস্ট শেলে তখন সে স্টেবিলিটি অর্জন করে। এই স্টেবিলিটি অর্জন করার জন্য এই একটা ইলেকট্রন সে এখন ডোনেট করে। ডোনেট করে কি হয় স্যার? ডোনেট করে হয় হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন কেন বলতেছি? যারা একটা ইলেকট্রন ডোনেট করে, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিল, দিয়ে হয়ে গেল কি স্যার? সোডিয়াম প্লাস হয়ে যায়, ঠিক আছে? তো নরমালি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে ইলেকট্রনটা এখানে মাইনাস আকারে দেখাই না, আমরা দেখাই এই যে এরকম ভাবে, এই যে যোগ বিয়োগ করার ক্ষেত্রে যদি ওই পাশে নিয়ে চলে গেলাম তাহলে কি থাকে? সোডিয়াম প্লাস ইলেকট্রন, ঠিক আছে? তো এখানে এই যে আয়নটা ফর্ম করলো এটার নাম হচ্ছে ক্যাটায়ন। অর্থাৎ আমরা বলতে পারি যখন কোনো অ্যাটম একটা ইলেকট্রন ডোনেট করে তখন যে ফর্মটা তৈরি হয় সেটাকে বলতে পারি আমরা ক্যাটায়ন। সিমিলারলি এখানে যদি আমরা একটু ক্লোরিন নিয়ে চিন্তা করি, এই ক্লোরিনে লাস্ট শেলে কয়টা আছে? 7টা। 8টা হলে স্টেবল হয়ে আমরা জানি অক্টেট রুল অনুযায়ী, তাই না? তো আর একটা লাগবে, তো তখন সে কি করবে? একটা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করলে কি হচ্ছে? তখন এখানে 8টা হয়ে যাচ্ছে, 8টা হয়েছে। গ্রহণ যখন করতেছে তখন এই যে ক্লোরিন প্লাস একটা ইলেকট্রন তখন সে কি হয়ে যাচ্ছে? ক্লোরাইড হয়ে যাচ্ছে, মানে নেগেটিভ আয়ন হয়ে যাচ্ছে। তো যখন একটা ইলেকট্রন কেউ গ্রহণ করে, গ্রহণ করার পরবর্তী যে কন্ডিশনটা থাকে বা যে স্ট্রাকচার তৈরি হয়, যে আয়নটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যানায়ন। ক্লিয়ার? আচ্ছা, খুব বেসিক লেভেলের পড়াশোনা হচ্ছে। তারপরে আমরা যাই এইবার আস্তে আস্তে আমরা একটু ক্লোরিনের দিকে দেখতেছি। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন
কোয়ান্টাম মেকানিক্স থিওরি। কোয়ান্টাম মেকানিক্স হিউজ একটা চ্যাপ্টার বা হিউজ একটা পড়াশোনা। মানুষজন এই কোয়ান্টাম মেকানিক্সের ছোট্ট একটা পার্টের উপরে পিএইচডি করে ফেলছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা জাস্ট বেসিক কিছু জিনিস কথা বললাম কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ইলেকট্রনিক কনফিগারেশন। আমার যতটুকু মনে পড়ে হাইজেনবার্গ একটা নীতি বলছিল, এবং সেই নীতিটার নাম ছিল কি অনিশ্চয়তা নীতি। কি সেই নীতিটা? জাস্ট বেসিক টুকু বললেই হবে। অবস্থান নির্দিষ্টভাবে নির্ণয় করতে পারলে বেগ নির্ণয় করতে পারবে। চারটা জিনিস আছে, চারটা জিনিস পড়ে যায়। বেগ নির্ণয় করতে পারলে অবস্থান নির্ণয় করতে হ্যাঁ, তার মানে আমরা যদি কোনো ইলেকট্রন বা কোনো একটা সাবস্টেন্সের আমরা যদি পজিশন আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাহলে আমরা তার ভেলোসিটি আইডেন্টিফাই করতে পারি। সিমিলারলি ভেলোসিটি যখন আমি আইডেন্টিফাই করব, তখন আমি তার পজিশনটা পাবো। ঠিক ইলেকট্রনের একটা পার্টিকেল। তো ইলেকট্রন হাইজেনবার্গের নীতি অনুসারে বা অ্যাডভান্স স্টাডিজ বলতেছে কি ইলেকট্রন একই সাথে দুই ধরনের নেচার শো করতে পারে। একটা হচ্ছে অ্যাজ এ পার্টিকেল আর অ্যাজ এ ওয়েভ। ওয়েভ কোথা থেকে আসে? মানে ভেলোসিটি থাকে, ওকে? আর পার্টিকেল একটা পজিশন আইডেন্টিফাই করে বা হচ্ছে একটা পার্টিকেল কেমন হবে এগুলো। তো দুইটা কখন আমি একসাথে পাবো। তো এইগুলো আমি অ্যানালাইসিস করতে করতে আমরা যখন লজিক্যাল একটা পড়ালেখা করতেছি, তখন আমার মাথায় আসলো অরবিট অর শেল। ওই যে আউটার শেল যেটা, এটাকে অরবিটও বলা হয়, ঠিক আছে? তো ওই অরবিটে ইলেকট্রনের পজিশনগুলো আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। ওই অরবিটের ইলেকট্রনগুলো কিভাবে আছে সেটা আইডেন্টিফাই করতে পারতেছি। কিভাবে ঘুরতেছে, কোন দিকে ঘুরতেছে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। তো এইগুলো নিয়ে পড়ালেখাটা মূলত হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। ক্লিয়ার? হ্যাঁ, এইবার আসি স্যার আমরা চারটার দিকে। যে একটা ইলেকট্রন কখনোই একটা ইলেকট্রন থেকে আলাদা কি হবে, ওই চারটা প্রিন্সিপাল বা হচ্ছে অ্যাজিমুথাল বা সেকেন্ডারি, তারপর ম্যাগনেটিক, স্পিরিট, এগুলোতে আমরা বের করতে পারি যে কখনোই একটার সাথে এক হয়। ঠিক আছে? তো এখন আমরা একটু চিন্তা করি কোয়ান্টাম নাম্বার কি জিনিস। কোয়ান্টাম নাম্বার বলছে the set of numbers used to describe the position and energy of the electron in an atom are called quantum numbers. বোঝা গেছে নাকি? তাহলে আমরা পরের দিকে যাই। এবার আসি আমরা কোয়ান্টাম নাম্বার হচ্ছে চার ধরনের। কয় ধরনের? চার ধরনের। একটা হচ্ছে স্যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, একটা হচ্ছে কি সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর একটা নাম এই যে এখানে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। তিনটা নাম আছে, ঠিক আছে? তারপরে চলে আসে আমরা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, লাস্ট হচ্ছে স্পিন কোয়ান্টাম। তো যাই হোক, আমরা একটু এবার পড়ালেখা করি একটু যে প্রথম আসি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ ইকুয়ালস টু শেল নাম্বার বা অরবিট নাম্বার, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রনগুলা কোন শেলে অবস্থান করতেছে সেটাই হচ্ছে তার অরবিট, এবং এই নাম্বারটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যেমন এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা n দিয়ে রিপ্রেজেন্ট করি। কি দিয়ে রিপ্রেজেন্ট করি স্যার? ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, n ন্যাচারাল নাম্বার। ওটা পরে আসি। তো n is equals to 1 2 3 4 5 এরকম ভাবে হতে থাকে। স্যার 1.5 হয় না? হয় না স্যার, এটা ন্যাচারাল নাম্বারই হয়, ঠিক আছে? আচ্ছা, এবং এই n is equals to 1 is equals to আমরা k বলতে পারি। তার মানে ওই যে শেল আঁকছিলাম না, এটা কি n is equals to 1, এটাকে আমরা k শেল নাম দিতে পারি, ঠিক আছে? এটা is equals to 2, এটাকে আমরা l দিতে পারি। তাহলে k l m n তো এরকম চলতে থাকে, ঠিক আছে? এরপর চলে আসি আমরা স্যার অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার আর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটা কি জিনিস স্যার? এটা আমরা এই জায়গাটা একটু দেখি। আচ্ছা, এই জায়গাটা না দেখে আমরা এই জায়গা সাপোজ এটা একটা লাস্ট একটা শেল বা যে কোনো একটা শেল আমি চিন্তা করি, এইখানে ইলেকট্রনটা আছে। আচ্ছা, থাকলো আমি এই টাইলসের উপর দাঁড়াই আছি। এখন আমি যদি কন্টিনিউয়াসলি যদি ঘুরতে থাকি, আমি এই টাইলসের উপর থাকবো, এর আশেপাশে একটু 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 করে একটা মানে একটা রাউন্ড একটা জায়গা তৈরি করবো না? এবার আমি একটু পড়ালেখাতে যাচ্ছি। যখন ইলেকট্রনগুলো ঘুরে তখন একটা বর্ণালী তৈরি করার কথা বলছিল না? হ্যাঁ, বর্ণালী তৈরি করে। সেই বর্ণালী হচ্ছে পথগুলো, সেই পথগুলাকে অর্থাৎ এই একটা শেলের ভেতরে
আবার নতুন করে যখন এটা সাপোজ এদিকে ঘুরতেছে তখন এইরকম একটা সাবশেল ক্রিয়েট করে না সে, এই সাবশেলটাকে বলা হয় সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। এই সাবশেল নরমালি হচ্ছে চারটা, একটা হচ্ছে আচ্ছা কয়টা হয় সেটা পরের ব্যাপার, আমি এটা আগে দেখাই একটু। এর একটা ফর্মুলা আছে, হ্যাঁ বের করো। তো নরমালি আমরা জানি যে n এর ভ্যালুর সাথে কানেক্টেড এবং সেটা হচ্ছে l দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। l মানে হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। এই সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার l is equals to 0 to n minus 1, 0 to n minus 1। এখন আমি যদি বলি যে স্যার দুই নাম্বার শেল, এটা যদি এর ভিতরে আরেকটা শেল থাকে আর এর ভিতরে আরেকটা শেল থাকে, ঠিক আছে? এই দুই নাম্বার শেলে যে ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে স্যার সাবঅরবিটাল কেমন হবে বা কয় ধরনের হবে, ঠিক আছে? সেটা হতে পারে কি হবে স্যার, তাহলে 2, তাহলে ওকে 0 2 n এর ভ্যালু কত 2 1, তাহলে কত হলো 0 2 1, তার মানে 0 আর 1। এখন এই l এর ভ্যালুর উপরে 0 1 2 3 4 এগুলোর উপরে ডিপেন্ড করে আমার বিভিন্ন নামকরণ আছে। কি নাম? আমরা মনে হয় এই নামগুলোর সাথে একটু পরিচিত। একটা হচ্ছে s p d f, তাই না? যদি l এর ভ্যালু 0 হয় তাহলে আমরা বুঝতে পারি s অরবিটাল, যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে p অরবিটাল, যদি 2 হয় তাহলে d অরবিটাল, যদি 3 হয় তাহলে f অরবিটাল। এবং এই অরবিটাল, এই সাব অরবিটাল যেগুলো, এই অরবিটালগুলোর ভিতরে কয়টা ইলেকট্রন থাকবে, কোন পজিশনে থাকবে, কোন দিকে ঘুরবে, সেইগুলো আবার আমি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে বের করতে পারি, ঠিক আছে? এবার চলে আসি আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা প্রকাশ করি হচ্ছে md। এখন আমার কথা হচ্ছে স্যার এর ভিতরে ম্যাগনেট আসলে ওই দিকে যখন ঘুরবে, একটা ইলেকট্রন ঘুরবে আরেকটা ইলেকট্রন ঘুরতেছে, তো আমরা কি এটা পড়ি নাই যে ইলেকট্রন বা যে কোনো পার্টিকেল যখন মুভমেন্টের ভিতরে থাকে তখন এখানে চুম্বকীয় বলয় তৈরি হয়, চার্জ তৈরি হয়, দুই ধরনের চার্জ তৈরি হয়, আকর্ষণ হয় অথবা বিকর্ষণ হয়। ঠিক তেমনি এখানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তৈরি হবে। সেই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা প্রকাশ করি হচ্ছে md, ঠিক আছে? md, এবং এই m এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস l, প্লাস মাইনাস l। তাহলে একটু আগে আমি l এর ভ্যালুটা কত পাইছিলাম, n is equals to 2 ধরছিলাম, l এর ভ্যালু ছিল 0 1, তাহলে এটা হচ্ছে কত হবে প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস 1, তাই না? তো 0 তো প্লাস মাইনাস দরকার নেই, তো 0 হচ্ছে 0। তো এরপর আমরা যদি চিন্তা করি 0 প্লাস মাইনাস 1, কিছু কিছু ভদ্রলোক লেখেন হচ্ছে -1 0 প্লাস 1, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখান থেকে আমি বুঝতে পারলাম যে কয় ধরনের অরবিটাল আছে এখানে, কয় ধরনের অরবিটাল আছে। আমার অরবিটাল আছে দুই ধরনের, অরবিটাল আছে কয় ধরনের, দুই ধরনের, কারণ এখানে ভ্যালু কয়টা 1 0, অর্থাৎ s অরবিটাল আছে, p অরবিটাল আছে, ঠিক আছে? এই দুটো তো এক প্লাস আর মাইনাস মনে থাকবে। তো এরপরে আমরা যদি একটু চিন্তা করি, এবার এখানে সাপোজ এখানে দুটো ইলেকট্রন থাকবে, এখানে দুটো ইলেকট্রন থাকবে, এখানে দুটো ইলেকট্রন থাকবে। এখন যেখানে দুইটা থাকবে তো ইলেকট্রনগুলো যখন ঘুরে স্পিন করে, সেই স্পিনগুলো কিন্তু কখনোই একই দিকে হয় না, একই দিকে ঘুরে না, ঠিক আছে? একটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এখন আমার কথা হচ্ছে যে স্যার সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, s দিয়ে। s is equals to প্লাস মাইনাস হাফ, তাই না? এবং আমরা কিন্তু এই -1 এর জন্য একটা s পাবো, এই 0 এর জন্য একটা s পাবো, এটার জন্য একটা s পাবো, তাই না? স্পিন কোয়ান্টাম নাম্বার পাবো না। এখন কথা হচ্ছে স্যার এখানে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা, মানে ইন্ডিভিজুয়াল একটা অরবিটালে দুইটা বেশি ইলেকট্রন থাকতে পারে। হ্যাঁ, তো প্লাস মাইনাস কিভাবে আমি বলতেছি। তো এখানে আমি লিখি কি প্লাস মাইনাস হাফ, এটার জন্য লিখি প্লাস মাইনাস হাফ, এখানে লিখি আমি প্লাস মাইনাস হাফ,
এখন আমার কথা হচ্ছে স্যার পৃথিবীতে এত এত নাম্বার রেখে প্লাস মাইনাস হাফ কেন লিখি? কেন লিখি স্যার? আমি তো 1/3 লিখতে পারতাম না? 1/4 লিখতে পারতাম, 2/3 লিখতে পারতাম। এইটুকু সংখ্যা বাদ দিয়ে আমি কেন প্লাস মাইনাস হাফ লেখা শুরু করি? একটা অর্বিটালে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। একটা কোন দিকে ঘুরে? ঘড়ির দিকে ক্লকওয়াইজ, আর একটা কি? অ্যান্টিক্লকওয়াইজ। তাহলে দুইটার মধ্যে একটা ঘুরে এদিকে, একটা ঘুরে ওইদিকে। প্লাস আমি একটা করলাম, মানে যাই থাকুক না দুইটার মধ্যে একটা হাফ অর্ধেক হয়ে গেল। অর্ধেক তো যদি প্লাস দুই আর অর্ধেক তো যদি মাইনাস দুই, অর্ধেক আমরা কি দিয়ে লিখতে পারি? 1/3 আর 1/4, 1/2। সেইখান থেকে আসছে 1/2। ঠিক আছে? এবার 1/2 টা কি? ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। কেউ যদি কোশ্চেন করে কেন হাফ, তো দেওয়া যাবে? এই উত্তর দেওয়া যাবে? এটা হচ্ছে কি একটা শেলে শেল একটা অরবিটালে, হ্যাঁ দুইটা ইলেকট্রন থাকে, দুইটা ইলেকট্রন এটা দুইটা বেশি থাকা সম্ভব না। যে কয়টাই কাপড় না অর্ধেক অর্ধেক করে ঘুরবে, তো দুইটা বেশি থাকা না। তো দুইটা অর্ধেক কয়টা হয় তাহলে? একটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আরেকটা না হচ্ছে কি ক্লকওয়াইজ ঘুরলে হাফ অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাটস ইট। মনে থাকবে? এটা মনে হয় স্যার জানা ছিল না, তাই না? এটা জানা ছিল? কোশ্চেন ছিল আগে জানা নেই যে কেন হাফ হয়। আচ্ছা, তো এখন ওই যে আমি আপনাকে বললাম না যে আমার হচ্ছে s অরবিটাল আছে, p অরবিটাল আছে, d অরবিটাল আছে, f অরবিটাল আছে, হ্যাঁ? তো এই অরবিটালগুলো শেপ আছে। শেপগুলো কি রকম? গোলাকারও বলা যায়, ডিম্বাকারও বলা যায়, যার যেটা হচ্ছে সেটা এরকম। এটা বলা হয় মাকুর মতো। ঠিক আছে, দুই সাইডে একটু দিয়ে মাঝে একটু চিকন আর কি। তারপরে যে ডি অরবিটাল আছে এবং এদের আবার সাব অরবিটাল আছে। এস এর সাব অরবিটাল নাই, পি এর সাব অরবিটাল তিনটা, একটা হচ্ছে px, py, pz। এটা হচ্ছে ডিরেকশন অনুযায়ী ডিরেকশন চিন্তা করা হয় যে কোন ডিরেকশন। তারপরে ডি এর আছে হচ্ছে পাঁচটা, dx, y, yz, zx, তারপর হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা হচ্ছে z স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে মোটামুটি আর কোনো প্রশ্ন নাই নাকি? তো এখন আমি যদি চিন্তা করি, আমার যদি প্রশ্ন যদি এরকম থাকে যে explain the quantum number of m shell, তাই না? এখন m shell এর আমি যদি কোয়ান্টাম নাম্বার অ্যানালাইসিস করতে চাই, পারবো না? m মানে কি স্যার? আমার প্রথম প্রিন্সিপাল মানে কত? 3। তাহলে l কত স্যার? 0 1 2 2 না, এটা কিন্তু ফর্মুলা এরকম ছিল 0 2 n - 1। তাহলে 0 2 3 - 1, তাহলে 0 2 2 0 to 2 মানে কি? 0 থেকে 2 পর্যন্ত এক আছে এর মধ্যে, হ্যাঁ? এবার আমি m চিন্তা করব, m কত হবে স্যার? m 0 লিখি, প্লাস মাইনাস 1 লিখি, প্লাস মাইনাস 2 লিখি, আরো ভাগ করে লিখি আমি -2 -1 0 প্লাস 1 প্লাস 2। এখন এইখানে স্যার কয়টা ইলেকট্রন থাকবে? 5। এখানে থাকবে স্যার হচ্ছে দুইটা ইলেকট্রন, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা। ঠিক আছে? টোটাল ইলেকট্রন হলো কয়টা স্যার? 10টা। টোটাল ইলেকট্রন হলো কয়টা? 10টা। স্যার এবার আমরা একটু চিন্তা করি তো, যখন 0 1 2 এটার জন্য আমি কি ধরছিলাম? এটা s, এটা p, এটা d। স্যার d তে তাহলে কয়টা ইলেকট্রন থাকে স্যার? 10। কিভাবে আসে এটা বোঝা গেছে? বোঝা গেছে তো? আচ্ছা, সিমিলারলি আমি যদি করি f এ যাই, দেখা যাবে আরেকটা অ্যাড হয়ে যাবে 14টা, তাও 14টা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখন চলে যাই পরের স্লাইডে। আউটগো প্রিন্সিপাল। আউটগো প্রিন্সিপাল আমরা যখন এই বিল্ডিংটা তৈরি করছি, তাই না? তখন কি প্রথম 20 তলা তৈরি করছি? প্রথম গ্রাউন্ড ফ্লোর তৈরি করছি, ভিত্তিটা তৈরি করছি। তারপরে কি? তারপরে তৈরি করছি হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইভাবে করতে 20 তলা উঠে গেছি, তাই না? ঠিক তেমনি আউটগো, আচ্ছা আমি এটা দিয়ে দিব, দিয়ে দিছি অলরেডি, দিয়ে দিছি না? দিই না, এখন রাস্তা দিয়ে দিব। তো এটা
আউটবাউ এটা হচ্ছে একজন বিজ্ঞানীর নাম অনুসারে, এবং এই বিজ্ঞানীর নাম হচ্ছে আউটবাউ, একজন জার্মান বিজ্ঞানী। আর এই জার্মান ওয়ার্ডটা বাংলা মিনিং বা ইংলিশ মিনিং যদি আমরা চিন্তা করি, ইংলিশ হচ্ছে টু বিল্ড আপ অর টু কনস্ট্রাক্ট, আর বাংলা হচ্ছে তৈরি করো বা ভিত্তি তৈরি করো। ঠিক আছে, এখন কথা হচ্ছে কিসের ভিত্তি তৈরি করবো স্যার? ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে। আমি বললাম একটা বাড়ি করার সময় আমরা গ্রাউন্ড ফ্লোর তৈরি করি, তারপরে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর তৈরি করি, সেকেন্ড ফ্লোর, এবার ধাপে ধাপে আসে না? তো এখন এক জায়গায় ইলেকট্রন, একটা অ্যাটমের ভিতরে ইলেকট্রন আছে ধরলাম আমি 3টা। তো প্রথম এখানে কি একটা ইলেকট্রন যাবে, ফার্স্ট ইলেকট্রন, এটা কি সেকেন্ড ইলেকট্রন, এটা হচ্ছে থার্ড ইলেকট্রন। তো প্রথম এই ইলেকট্রনটা যাবে কোথায়, তারপরে এটা কোথায় যাবে, তারপর এটা কোথায় যাবে, এই যে ধাপে 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 কোন অরবিটালে যাবে সেটা একটা নীতি ফলো, সেটা হয় আউটবাউ প্রিন্সিপাল। সে যে নীতিটা ফলো করে সেটা হচ্ছে শক্তি স্তর বা এনার্জি, যার এনার্জি, যে অরবিটালের এনার্জি যত কম তার কাছে ইলেকট্রন আগে যাবে। এখন কথা হচ্ছে স্যার তাহলে আমরা এনার্জিটা কিভাবে বের করবো, যে কার এনার্জি কত, কার এনার্জি কত সেটা আমরা বের করবো হচ্ছে একটা ছোট্ট একটা ফর্মুলা দিয়ে, এই কোয়ান্টাম নাম্বার এর হেল্প নিয়ে। ঠিক আছে, আচ্ছা কোয়ান্টাম নাম্বারে হেল্প নিব আমরা। আমরা জানি একটা অরবিটালের এনার্জি বের করব কিভাবে, n প্লাস l ফর্মুলা দিয়ে। এখানে n হচ্ছে প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, l হচ্ছে সেকেন্ডারি অর অ্যাজিমুথাল বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এখন আমরা যদি একটু চিন্তা করি যে এখানে আমরা যদি 3s টাকে কাউন্ট করি, ওকে 3s, তাহলে এটা একটা অরবিটাল, এখানে ইলেকট্রন কখন আসবে, এটা এনার্জি কত হবে। আমরা কি জানি এটার একটা রূপ আছে ns or np or nd or nf, তাই না? এই nটা কি তাহলে শেল নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তার মানে এই প্রথম যেটা আছে সেটা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখন এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি n, আর এটা কি অরবিটাল সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, সেটা কিন্তু কত কত ছিল s p d f, কত হলে এটা 0 হলে s 1 2 3। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে এখানে l এর ভ্যালু কত স্যার, তাহলে এটা আছে 3 আর এটা হচ্ছে 0। তাহলে এখন যদি আমরা ম্যাথ করি 3 প্লাস 0, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু চিন্তা করি, আরেকটা হচ্ছে 3p, তাহলে এটা কত হবে স্যার এনার্জি 3 প্লাস 1 ইকুয়ালস টু 4। তাহলে এনার্জি কম কার, এটা এনার্জি বেশি কার, এটা ইলেকট্রন কার কাছে আগে যাবে, এটা না এটা, অবশ্যই এই 3s এর কাছে আগে। তো এরকম একটা সিরিজ তৈরি করে ফেলছে, করে যে সাপের মতো দেখা যাচ্ছে যে কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা ইলেকট্রন প্রবেশ করবে। এখন স্যার এখানে একটা প্রশ্ন আসলো ইন্টারমিডিয়েটে, যে যখন এনার্জি সমান হয়ে যাচ্ছে তখন শেলের উপর ভিত্তি করে, তখন হচ্ছে শেল নাম্বার মানে প্রাইমারি কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে সেটাতে যার পজিশন আগে সেটা আগে ইলেকট্রন প্রবেশ করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমাদের আউটবাউ নীতি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে স্যার? না। এরপরে চলে যাব আমরা হচ্ছে পাওলির বর্জন নীতি বা পাওলির এক্সপেনশন ল বা রুলস। সেটা কি জিনিস? কি লাস্ট মোমেন্ট ঘুম পাচ্ছে না সবার? স্যার মেডিতে একটু ঘুম হয়ে গেছে, আর একটু মনে গেছে। আচ্ছা, আর বেশিক্ষণ পড়ানো দরকার নেই। তো এরপরে আরেকটা আছে কি পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। আমি বলতেছি কি যে no two electrons in the same atom can have identical values for all four their মানে যে কথাটা তুমি বলছিলে যে যখন একটা অরবিটালের ভিতরে দুটো ইলেকট্রন থাকবে বা কখনোই দুটো ইলেকট্রনের সব ধরনের কোয়ান্টাম নাম্বারগুলো সিমিলার হবে না। ধরো কথা ওই যে সব কিছু যদি এক হয় ওই সেই স্পিডে কি প্লাস হবে মাইনাস হবে, মানে আলাদা হবে।
তো তাহলে এটা বলতেছে এবার এক কথায় যদি আমি বলতে চাই no more than 2 electrons can occupy the same orbital মানে একই ধরনের ইলেকট্রন যার সব কিছু সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম তারপরে L সেম M সেম তারপর হচ্ছে পরে যদি আমি চিন্তা করি যে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার সেম তাহলে সেটা কখনো একটা অরবিটালে থাকতে পারে আলাদা আলাদা অরবিটালে থাকতে পারে কিন্তু একই অরবিটালে সবকিছু সেম এরকম পাওয়া যাবে না সেকেন্ড বলতেছে if two electrons in same orbital must have opposite spin এটা আমরা অলরেডি বলে ফেলছি যে যদি একই অরবিটালে থাকে দুটো ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রনগুলোর স্পিন অর্থাৎ ডিরেকশন একটা হচ্ছে ক্লকওয়াইজ থাকবে আর একটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ থাকবে ক্লিয়ার আচ্ছা এরপর জাস্ট এই যে নিচে এই যে কিছু এক্সাম্পলটা করে দেওয়া আছে তাহলে এটা আমি আর দেখাচ্ছি না আমি নেক্সট স্লাইডে চলে যাব নাকি এবার আসি আমরা আচ্ছা ওই সাইডে ভদ্রলোকের ছবি দেওয়া আছে উনি একজন জার্মান কেমিস্ট ঠিক আছে ওনার নাম হচ্ছে পাউলি উনি মূলত এই থিওরিটা আবিষ্কার করেছে এবার চলে আসি আমরা হুন্ডের নীতি পড়ছি বা হুন্ডস রুল এই যে পাউলি যে নীতিটা তৈরি করলো যে একই অরবিটালে কখনো সেম ডিরেকশনে বা সেম স্পিনে কোনো ইলেকট্রন থাকতে পারে না দুটো ইলেকট্রন থাকতে পারে হুন্স সেটা ডিরেকশনটা দেখানোর চেষ্টা করছে যে আমার যখন একটা অরবিটাল থাকবে সেই অরবিটালে কখনোই দুইটা ইলেকট্রনের ডিরেকশন একই দিকে হবে না এটা আমি একটু গল্পের মধ্যে একটু বলি ধরলাম বাড়িতে যদি তিনটা ছেলে মেয়ে থাকে ধরুন একটা বাড়িতে তিনটা ছেলে এখন বাপে আম আছে চারটা বাপে কার হাতে দিবে বড় ছেলের হাতে না ছোট ছেলের হাতে বড় ছেলের হাতে ভাগ করার জন্য বড় ছেলের হাতে দিবে ঠিক আছে তো এখন আমি যদি চিন্তা করি যে কাটা যাবে না সেটাকে ভাগ করতে হবে তাহলে প্রথমে একটা করে দিবে সবাইকে আর একটা থেকে যাবে নরমালি বাস্তবিক জগতে বা বাংলাদেশের প্রেক্ষাপটে সেই একটাকে ছোট করে কিন্তু আচ্ছা আমরা সেই বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটু সাজানোর চেষ্টা করি হঠাৎ করে মাথায় আসে তো আমরা যদি চিন্তা করি এরকম যে আমার তিনটা ছেলে মেয়ে আছে বা আমগুলো আনছে বেটা চারটা তো চারটাকে প্রথম এটা হচ্ছে ছোট ছেলে এটা হচ্ছে মেজর ছেলে এটা হচ্ছে বড় ছেলে তো বড় ছেলে কি করতেছে প্রথমে একে একটা দিচ্ছে একে একটা দিচ্ছে একে একটা দিচ্ছে তো দেখলো যে ছোট মানুষ প্রক্রিয়া একটা তাহলে আবার পরবর্তীতে যখন ডিস্ট্রিবিউট হওয়া শুরু করবে তখন কি আবার এই ছোট ছেলেতে বেশি হবে না তাহলে এই বেশি ছোট ছেলে কিন্তু কথা হচ্ছে এখানে এগুলাকে যদি আমরা একটা ইলেকট্রন চিন্তা করি তাহলে এগুলো কি বলছি ডিরেকশন আছে তো আমরা প্রথম দিকে যদি চিন্তা করি তাহলে এইগুলো যদি আমরা এই দিকে চিন্তা করি ঘড়িটার দিকে চিন্তা করি তাহলে এটাতে একটা অরবিটাল যদি এটা তিনটা কথা তাহলে কি পি তাহলে এটা বলি পি এক্স এটা হচ্ছে পি ওয়াই এটা হচ্ছে পি জেড তো এখন পি এক্স এ যখন আমার পরের ইলেকট্রনটা আসবে তখন সেটা এই ডিরেকশনে হবে সেটা হচ্ছে উল্টা ডিরেকশনে হবে তাহলে এটা যদি পজিটিভ চিন্তা করি এটা হচ্ছে নেগেটিভ যদি পাঁচটা ইলেকট্রন থাকতো তারপরে এখানে যেত না তারপরেটা যেত পি ওয়াইতে যেত এখানে যেত ক্লিয়ার এইভাবে ডিস্ট্রিবিউট গুলো হয় এবং এটা আবিষ্কার করছে হচ্ছে হোমস এবং এখানে কিছু ফিগার দেওয়া আছে যে কোনটা পসিবল কোনটা পসিবল না দুইটা আছে দুইটা দুই দিকে এটা হচ্ছে দুইটা আছে দুইটা দুই দিকে এটা তিনটা আছে একটা করে একটা ডিরেকশন ঠিক আছে কিন্তু এইখানে দেখা যাচ্ছে এটা ঠিক না কেন স্যার ওই যে একটু চিন্তা করি ফাঁকা করে এই যে ফাঁকা রেখেও আরেকটা খেয়ে ফেলছে মানে একটা ছেলে সে কিছুই দেয়নি না দিয়ে দেখা যাচ্ছে একটা দুইটা দিচ্ছে না এটা হবে না ঠিক আছে এখানেও দেখা যাচ্ছে কেন একই রকম না এই যে ডিরেকশন ঠিক আছে এটা পসিবল না এখন আমরা চলে আসি একটু স্যার অন্য একটা পড়াশোনা মোটামুটি আছে প্রায় শেষের দিকে এখন এই যে ডিরেকশন বা এই যে বললাম না লাস্ট শেলে কতগুলো বিজোড় থাকলে আমরা সেটাকে যোজনী নাম্বার বলি এটা একটা ব্যাখ্যা দিয়ে আসি নাকি তারপরে এখানে কিন্তু অনেক কোশ্চেন ইন্টারমিডিয়েটে পড়া আছে যেগুলো আমি ইচ্ছা করে বলি না যেমন এই পটাশিয়ামের লাস্ট ইলেকট্রনটা ইয়েতে 3D তে না গিয়ে 4D তে কেন যায় ওই এনার্জি দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে ঠিক আছে সিমিলারলি আমরা এখানে আরেকটা
এ করতে পারি যে কেন ভ্যালেন্সি গুলো চেঞ্জ হয়, একই অ্যাটম দুইটা দুই বা তিন রকমের ভ্যালেন্সি কেন শো করে, সেটা হচ্ছে এই জন্য করে আমরা যদি চিন্তা করি এই কনফিগারেশন কার্বন, তাই না? কার্বনের কত? 6 আমি ছোট একটা দিয়ে বোঝাচ্ছি। কার্বনের কত? 6, তাই না? এটাকে যদি আমরা চিন্তা করি 1s2 2s2 2p, তাই না? এখন এটাকে যদি আমি বুন্ডের রুল সেট চালাই, তাহলে এটার জন্য একটা অরবিটাল s অরবিটাল আর p এর জন্য কয়টা হবে স্যার? 3টা। তাহলে s অরবিটালে স্যার কয়টা ইলেকট্রন আছে? 2টা। তো একাই অ্যাকশন, সো ওর 2টা থাকবে। এরপরে স্যার p তে কয়টা আছে? 2টা। প্রথম একটা এখানে যাবে, তারপর একটা এখানে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি একটু চিন্তা করি, আমি কি বলছিলাম লাস্ট শেলে বিজোড় অবস্থায় যারা থাকবে, এখানে বিজোড় অবস্থা বলতে কি এক বিজোড়। এবার এটা যদি ভেঙে লিখলে এরকম লেখা যায় না? 2px 2py 2pz। তাহলে এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে লাস্ট শেল আর এখানে আছে 2x, এখানে দুটো আছে, পুরাটাই কিন্তু লাস্ট শেল। এই যে এখান থেকে পুরাটাই হচ্ছে লাস্ট শেল। তো এই লাস্ট শেলে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? 2টা। এই যে দুটো একটা একটা করে, এখানে থেকে তো একটা হয়, তো এটাও জোড় এটাও জোড়, তাই না? এই জন্য ভেঙে দেখাচ্ছি। তাহলে কয়টা আছে স্যার? 2টা। এই জন্য কার্বনের ভ্যালুস হচ্ছে 2। এবার এই কার্বনটাকে যদি আমি একটু এনার্জি দেই বা একটু হিট দেই বা একটু উত্তেজিত করি, তখন দেখেন যেটা চলে এইখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, কিন্তু কেন? এই এনার্জি পাওয়ারটা। হ্যাঁ, তো এই তো আমরা তো আবার এটাও জানি, যখন ইলেকট্রন একটা অরবিটাল হাফ ফিল অর ফিল অবস্থায় থাকায় সে স্ট্যাবিলিটি অর্জন করে, হয়তো ফুল আছে মানে ফিল আপ আছে, হ্যাঁ, তো এসের বেলায় হচ্ছে 2টা থাকলে ফিল, তো একটা থাকলে কি হাফ, তার মানে সে ফিল থেকে স্ট্যাবল, হাফ ফিল থেকে স্ট্যাবল। তখন দেখা যায় যে এই অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখান থেকে চলে আসে এখানে, তখন হচ্ছে এই 2s থেকে একটা ইলেকট্রন চলে আসে হচ্ছে 2pz। এবার এটা কি স্যার লাস্ট শেল না পুরোটা? এবার পুরো লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? সিঙ্ক মানে বিজোড় অবস্থায় 4টা। এই জন্য কার্বনের আরেকটা ভ্যালেন্সি কত? 4। কার্বনের ভ্যালেন্সি কি 2 আর 4? 6 আছে। 6 যেগুলো কার্বনের 6 সালফারের 6 সালফারের 2 4 6। হ্যাঁ, ওটাও এটাতে ব্যাখ্যা করা যাবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো বুঝা গেছে মোটামুটি। তো এই জন্য কার্বনের হচ্ছে ভ্যালেন্সি হচ্ছে 2 এবং 4। ওকে, আমরা এই পর্যন্ত আজকে পড়ি নাকি? সময় আছে এখন অনেক, শেষ করে দিয়েছে চ্যাপ্টারটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে পর থেকে পড়া শুরু করবো। ওকে,